আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের জন্য এবার আকাশ সীমা বন্ধ করে দিল ভারত। সম্ভাব্য সংঘাত নিরসনে দুদেশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। আজ মহান মে দিবস। বাস্তবে কোনো প্রভাব নেই শ্রমিকের জীবনে। ৮৬% শ্রমিকের নেই কোনো মজুরি কাঠামো। বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের আহ্বানে সাড়া না দেওয়ার মত। এবং যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ প্রতীক্ষিত খনিজ চুক্তি করলেন জেলেনস্কি। উত্তোলন করা সম্পদ ভাগাভাগি করবে দুদেশ। পুনর্গঠন করা হবে বিধ্বস্ত ইউক্রেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করে দিল ভারত। ভারতের আকাশ সীমায় বাড়ানো হয়েছে নজরদারি। দিল্লির হামলার আশঙ্কায় অভ্যন্তরীণ রুটে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে ইসলামাবাদ। চিরশত্রু দেশ দুটির মধ্যে যুদ্ধের আশঙ্কায় চলমান উত্তেজনা নিরসনে ভারত ও পাকিস্তান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফারহান ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে কাশ্মীরের মালিকানা নিয়ে চলা দীর্ঘদিনের বিরোধে যেন উত্তেজনার পারদ ঢেলে দিয়েছে পেহেলগামে হামলার ঘটনা। পাল্টাপাল্টি কূটনৈতিক আক্রমণ ও পদক্ষেপের পর সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে ভারত পাকিস্তান। সবশেষ পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এর ৬ দিন আগে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বুধবার থেকে চলা এই নিষেধাজ্ঞা ২৩ মে পর্যন্ত বহাল থাকবে। এর আগে ৩ বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে সবুজ সংকেত দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সামরিক হামলার আশঙ্কার গোয়েন্দা তথ্যের খবর জানিয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানায় পাকিস্তানও। Military action against Pakistan in the next 24 to 36 hours. এদিকে পেহেলগামে হামলার ঘটনায় কোনোভাবেই পাকিস্তানের কেউ জড়িত নয় বলে দাবি পাক সেনাবাহিনীর। No shred of evidence that has been provided. চলমান পরিস্থিতিতে জাতিসংঘের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার আলাদা ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দুদেশের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, অযৌক্তিক এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটি। একই সাথে ভারতের প্রতিশোধের হুমকির বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শহরের দিনটি উদযাপিত হয় নানা আয়োজন আর আনুষ্ঠানিকতায়, কিন্তু শহর পেরুলেই দেখা মেলে ভিন্ন চিত্র। যে লক্ষ্যে পালিত হয় মে দিবস, তার কোনো প্রভাব নেই শ্রমিকের জীবনে। প্রতিদিনের মতো তারা ব্যস্ত বেঁচে থাকার লড়াই সংগ্রামে। কৃষক, ইট ভাটার নারী শ্রমিক, কাঠমিস্ত্রি কিংবা ভ্যান চালক সবাই নিজের মতো করে ভাবেন দেশ ও সমাজ নিয়ে। ইমদাদুল হকের ক্যামেরায় সেই মেহনতি মানুষের জীবন যুদ্ধের গল্প তুলে এনেছেন মাজহারুল হক মুহাজির। এই মাটিতেই লেখা হচ্ছে নতুন বাংলাদেশের গল্প। বদলের পথটা সহজ নয়, কিন্তু এই মাটি জানে বীজ বোনা মানেই নতুন ভোরের সম্ভাবনা। এখানে কোনো মিছিল নেই, আছে নিরন্তর এক সংগ্রাম, যে গল্পটা অজানা নয় কারোরই। আমরা একটা ইয়ং জেনারেশন, এই দল একটা সামনে একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন চাই, সুষ্ঠু একটা বাংলাদেশ দেখতে চাই। আমাদের আশা এটাই, আর বেশি কিছু আমাদের আশা নাই। এটা আমি ভোট দেবো, আমি আগে আমি ভোট দেবো, আমার বাবা ব্যক্তিগত ভোট দেবো, আমার মনের মতন দল যদি হয় ভোট দেবো, তাহলে দিন নেব। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকদের অধিকার আদায়ে যে আন্দোলন হয়েছিল তা আমাদের দেশে পালিত হয় শ্রদ্ধা ভরেই।
কিন্তু আদতে তার বাস্তবায়ন হয়েছে কতটা, কিংবা বৈষম্য বিলোপের দাবিতে দুনিয়া কাঁপানো 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন আছেন আমাদের শ্রমিকরা? যদি 1000 টাকা কামাই করে 1000 টাকা শেষ। একটা লোকের তো দিন 500 টাকা 600 টাকা, তার খরচ হয় তোমার ধরেন 800 টাকা 1000 টাকা। এই দিন মজুরি তো কষ্ট না, প্রচুর কষ্ট। সবাই কাজ কাম করে যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এটাই দেশের কাছে চাওয়া। মনে করেন কোনোদিন 900 টাকা ইনকাম হয়, কোনোদিন 1000 টাকা, কোনোদিন 600 টাকা। আমরা টাকাটা ঠিক মতন পাই, আমরা আর কিছু আমাকে দরকার নেই, আমরা ভালো থাকি, জীবন বেঁচে থাকি। এখন অনেক শ্রমিক তার প্রাপ্য মজুরি পেতে অপেক্ষা করেন মাসের পর মাস। তাই তো নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদের রাস্তায় নামার দৃশ্য দেখা যায় হরহামেশায়। দিন শেষে তারাও বাঁচতে চায়, পেতে চায় ন্যায্য মজুরি। এদেশের বেশিরভাগ শ্রমিকরাই জানেন না মে দিবসের মানেটা আসলে কি, কিন্তু তাতেই বা কি আসে যায়। তারা শুধু বোঝেন তাদের 2 বেলা 2 মুঠো খাবারের নিশ্চয়তা। তাই তো কত সরকার এলো গেল, কিন্তু এই শ্রমিক ভাই বোনদের দাবিটা পরিষ্কার। তারা শুধু চান তাদের ন্যায্য অধিকার। সাভারের হেমায়েতপুর থেকে মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মালিক শ্রমিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে, এই প্রতিবাদে এবার পালিত হচ্ছে মে দিবস। এ উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে জামায়াতে ইসলামের আয়োজনে শুরু হয়েছে শ্রমিক সমাবেশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদ্দিন সজীব, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আদ্দিন, শ্রমিক সমাবেশের খবর আমাদেরকে জানান। শুধুমাত্র যে পুরানা পল্টনেই হচ্ছে এমনটা নয়, আমরা দেখেছি পুরো ঢাকা শহরেই যে শ্রমিকরা রয়েছেন এবং এদেশের শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা তাদের আওয়াজ তুলছেন। বিশেষ করে 8 ঘন্টার যে সময়, সে সময়ের মধ্যে তাদের যে কাজ কর্ম সেটা ঠিকঠাক তারা করতে পারেন না, তাদের আরো অনেক বেশি সময় লেগে যায়। এবং এই যে তাদের একটা জীবনের যুদ্ধ এবং নির্ধারিত যে তাদের ন্যায্য দাবি দেওয়া, সেটা যে পূরণ না হওয়া, তা নিয়ে বছরের পর বছর ধরেই এই তাদের যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আওয়াজ, সেটা চলছে। আপনি জানেন বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 80টিরও মতো দেশে এটি ছুটি, এই আজকের 1 মে ছুটি পালন করা হয় এবং তারা যে শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই অধিকার আদায়ে জানান দেওয়া হয়, শোভাযাত্রা করা হয়, সেমিনার করা হয়, আলোচনা সভা হয়, এছাড়াও নানাভাবে শ্রমজীবী মানুষরা এই উদযাপন করে। আপনারা জানেন আজকের এই আমাদের এই পুরানা পল্টন এবং তার পাশে প্রেস ক্লাব, আশপাশে আরও বেশ কিছু এলাকা রয়েছে যেখানে শ্রমজীবী মানুষ, শ্রমজীবীদের এক বিশাল জমায়েত অনুষ্ঠিত হয় এবং তারা তাদের দাবিগুলো জানিয়ে যায়। ঠিক যেখানকার কথা বলছিলেন, জামাতে ইসলামের যে আয়োজন পুরানা পল্টনের এই মোড়ে, সেখান থেকে নয়াপল্টনের দিকের যে পথটা, সেটা হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি। বিশাল এক জমায়েত এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এছাড়া সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সহ আরও অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা দলে দলে উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসছে শ্রমিকরা তাদের দাবি দেওয়া এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নে। এছাড়াও আপনি জানেন যে 5 আগস্টের পট পরিবর্তনের পরে নতুন করে মানুষের মনে অনেক রকমের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং তারা নতুন করে তাদের যে চাওয়া পাওয়া, দাবি এবং ন্যায্য যে অধিকার, সেগুলো পূরণের জন্য আশার জায়গাটাও অনেকটা বেড়েছে। সে কারণে শ্রম অধিকার নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয়েছে, তারা নানা রকমের উদ্যোগ নিয়েছেন এবং নানা রকমের প্রস্তাবনা দিয়েছেন। সেসব প্রস্তাবনার দিকেও নজর রাখছে এই শ্রমজীবী মানুষরা এবং যারা আয়োজক হচ্ছেন, বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন যে এই শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই অধিকার বাস্তবায়নে যেন এই সংস্কার কমিশনের যে উদ্যোগগুলো এবং মানুষের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে বা হয়, সেগুলো যেন আক্ষরিক অর্থেই বাস্তবায়ন হয় এবং মানুষ যেন সত্যিকার অর্থেই এই শ্রমজীবী মানুষ যেন ভালো থাকতে পারে, সেই বন্দোবস্ত যেন করতে অন্তর্বর্তী সরকার অনেক বেশি উদ্যোগী হয়। তোহা।
জিয়াউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, এই দিনটি শুধু সাধারণ দিবস নয়, বরং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণার উৎস। ডক্টর ইউনূস বলেন, জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত দেশের শ্রমশক্তির প্রায় ৮৬% শ্রমিকের নেই কোনো মজুরি কাঠামো। একই কাজ করে অভিন্ন পারিশ্রমিক পান শ্রমিকরা। বিশ্লেষকরা বলছেন, এতদিন শ্রমিকের ন্যায্য অধিকার ও প্রাপ্য মজুরি আদায় না হলেও অন্তর্বর্তী সরকারের শাসনামলে তা বাস্তবায়নের সুযোগকে কাজে লাগাতে হবে। শ্রম সচিবও জানিয়েছেন, শ্রমিকের মজুরি বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। শরফুল আলমের রিপোর্ট। গাবতলীর ঘাটে বালু, ইট লোড আনলোডের কাজে ব্যস্ত শ্রমিকরা। তাদের শ্রমে এগিয়ে যাচ্ছে দেশের অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড। তাদের বেশিরভাগই কাজ করছেন অপ্রাতিষ্ঠানিক খাতে, অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা, দৈনিক ভিত্তিতে কাজ করায় এই খাতে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে প্রতিনিয়ত। একজন 800 করে, কত 600 করে, কত 700 করে, 300 তো খাতেই যায়। 400 টাকা সংসার চলে। দিন 1000 কামাইলে হয় না তো, দিন 500 টাকা কামাই হয়, পোলাপান নিয়ে খাওয়া, ঘর ভাড়া, কাপড় চোপড় হয় না তো। সবার জন্য আইন থাকতে হবে, সবার জন্য জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড থাকতে হবে, সবার জন্য সামাজিক নিরাপত্তার কর্মসূচি থাকতে হবে এবং সবার জন্য প্রতিকার পাওয়ার একটা জায়গা থাকতে হবে, সংগঠন করার অধিকার থাকতে হবে। দুর্ঘটনায় পড়লে, কোনো কাজ হারালে সে যেন একটা সুরক্ষা পায়। মজুরি বোর্ডের তথ্য অনুযায়ী পোশাক শিল্প সহ 42টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। নির্মাণ, দিনমজুর, রিক্সা চালক, কৃষি, জেলে সহ অনেক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতিই নেই। প্রায় 100টির মতো খাত রয়ে গিয়েছে যারা ন্যূনতম মজুরি কাঠামোর ভিতরে আসেনি। আমরা মনে করি যে ওই ধরনের খাতগুলোকে দ্রুততর সময়ে ন্যূনতম মজুরি কাঠামোর ভিতরে আনা উচিত এবং আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যেহেতু একটি শ্রম অধিকার কমিশন করেছে, এই কমিশনের সুপারিশের ভিত্তিতে তারা যদি মজুরি সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়ন করে, একটি জাতীয় মজুরি বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে এগোয়, তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন একটি মজুরি পাওয়ার সুযোগ তৈরি হবে। হঠাৎ করে একটি যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসি, তখন সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা কতটুকু প্রস্তুত, এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আমরা আশা করছি যে আমাদের শ্রমিকের অধিকার, এটি কিন্তু অধিকার না, এটি আমাদের রাষ্ট্রেরও দায়িত্ব। প্রতিটা শ্রমিকের যাতে ন্যায্য অধিকার, যেটা লিগ্যাল যে ম্যান্ডেট আছে, সেটার মধ্যে যেন আমরা দিতে পারি। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকরা যতটুকু অধিকার পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তাহীনতার ঝুঁকি, ক্ষতিপূরণ আর মজুরি বৈষম্য। তাদের মতে, মে দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল তার সুফল এখনো পায়নি এদেশের সব শ্রমিক। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মে দিবসের যে প্রচলন শুরু হয়েছিল, পৃথিবীর অনেক দেশে শ্রমিকদের সেই অধিকার বাস্তবায়িত হলেও বাংলাদেশে অনেকাংশে তা বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকরা আশা করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শ্রমিকদের বেতন, মজুরি বৈষম্য সহ অন্যান্য অধিকার বাস্তবায়ন করার যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর দেয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দেশটির অভ্যন্তরীণ অবস্থা, করিডোরের নিরাপত্তা ও পরিবেশ প্রতিবেশী বড় দেশগুলোর মনোভাব পর্যালোচনা না করে জাতিসংঘের আহ্বানে সাড়া দেওয়া ঠিক হবে না। সিদ্ধান্ত গ্রহণের আগে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা ও জনমত পর্যবেক্ষণের পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশের কক্সবাজার ঘেঁষে মিয়ানমারের আরাকান প্রদেশ। ভূরাজনৈতিক কারণে চীন ও ভারত দুই পরাশক্তির কাছে এই প্রদেশ গুরুত্বপূর্ণ। তবে প্রদেশটির নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী আরাকান আর্মির হাতে। তাদের প্রতিরোধে এখানে ঢুকতে পারে না মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও। বিরোধপূর্ণ এই এলাকায় যেতে পারে না জাতিসংঘ।
সরকারের নিয়ন্ত্রণহীনতা, আন্তর্জাতিক সহযোগিতা না পৌঁছানো এবং সাম্প্রতিক ভূমিকম্প, এই 3 কারণে চলতি শস্য মৌসুমে প্রদেশটিতে হ্রাস পেতে পারে খাদ্যশস্য উৎপাদন। ফলে সেখানে হতে পারে দুর্ভিক্ষ, মানবিক বিপর্যয়। তাই আরাকানে খাদ্য সহায়তা পৌঁছাতে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চায় জাতিসংঘ। মানবিক করিডোর হিসেবে এই সুযোগ দিতে নীতিগত সম্মতিও দিয়েছে বাংলাদেশ। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলছেন, আর মাননীয় আমাদের উপদেষ্টা প্রেস সচিব আরেকটা কথা বলছেন। শর্তগুলো আমাদের কি সেটা আমাদের রাজনীতিবিদদেরকে জানা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা। সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সে থাকবে, এগুলো সব সমন্বয় করি তখন সিদ্ধান্তে আসা হবে। জাতিসংঘের কোনো রেজুলেশন আমরা দেখিনি, কোনো ডকুমেন্ট নেই। জাতিসংঘ অনেক অন্য দেশও আছে, সে ভারতের মাধ্যমে দিচ্ছে না কেন, বা সে থাইল্যান্ডের মাধ্যমে দিচ্ছে না কেন, চীনের মাধ্যমে দিচ্ছে না কেন? যদি দিতেই হয় তার এই যে বাংলাদেশের মাধ্যমে, যেখানে বাংলাদেশ একটা ইন্টারিম সরকার, তারপরে আমরা কি বলাই হচ্ছে যে না জাতিসংঘ রোহিঙ্গাদের আর সাহায্য করতে পারছে না। এইগুলো যদি মানে পরিষ্কার না হয় তাহলে আমার মনে হয় না যে এই ধরনের একটা বিষয়ের মধ্যে বাংলাদেশের ঢোকা ঠিক হবে। আন্তর্জাতিক আইন কানুন অনুসরণ না করে করিডোর করা হলে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আসারও শঙ্কা বিশেষজ্ঞদের। যেই নার্কো ট্রেডের কথা বলে, আমরা সেটাকেই থামাতে পারছি না। এখানে যদি এরকম হয় আরো তো জটিল জিনিসপত্র আসা শুরু করবে। তো যতক্ষণ তাতমাদো আরাকান আর্মি ইয়েস না বলে ততক্ষণ কিন্তু এটা আমি অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছি। আরাকান আর্মির সাথে যেভাবে দরকার, আমার একইভাবে মিয়ানমার সরকারের সাথে আমার একটা লিখিত চুক্তি থাকা দরকার। তারা দুজন লড়াই করছে বলেই বলতে পারে এটা আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে, তুমি আমার শত্রুকে সাহায্য করছো, এবং সেখানে আমি একটা বোম ফেলবো এবং সেই বোমটা একেবারে জাস্টিফাইডই হবে আন্তর্জাতিক আইনেও, তখন জাতিসংঘকে দায়িত্ব নেবে কিনা। আমাদের কোনো ক্ষতি না হয় সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। রোহিঙ্গারা আবার আসছে, যা পাঠাতে পারি না আর আসছে, তো এটা ক্ষতিকর। আমরা যাতে না আসার জন্য এটা যদি সাহায্য করে মানবিক করিডোর, তাহলে হয়তো আমরা এই অপশনে যেতে পারি। জাতিসংঘ তাকে প্রথমে মিয়ানমারের সাথে চুক্তি করতে হবে এবং রাখাইনের সাথে তার সমঝোতা আসতে হবে, দেন কামস ইন বাংলাদেশ। এসব আলোচনা চলার মধ্যেই নতুন করে আরো 1,13,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। সব মিলে এখন আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 15 লাখ। এ অবস্থায় আন্তর্জাতিকভাবে নতুন করে পাতা ফাঁদে বাংলাদেশ পা দেবে না এমন আশা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অবশেষে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ প্রতীক্ষিত খনিজ চুক্তি করল ইউক্রেন। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে চুক্তিতে সই করেন দুদেশের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্য দিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ ভাণ্ডার ও প্রাকৃতিক সম্পদ আহরণ এবং উত্তোলনের প্রবেশাধিকার পেল যুক্তরাষ্ট্র। মূল্যবান খনিজ সম্পদ ভাগাভাগি, তহবিল গঠন ও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক এই চুক্তিতে। পরিশোধ করা হবে ইউক্রেন যুদ্ধে বিনিয়োগ করা মার্কিন ঋণ। বিস্তারিত শরীফ ইসলামের প্রতিবেদনে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেল 3 বছরে ইউক্রেনকে প্রায় $30,000 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই অর্থ ফেরত অথবা এর বিনিময়ে ইউক্রেনে থাকা দুর্লভ ধাতু, গুরুত্বপূর্ণ খনিজ, তেল, গ্যাস সহ প্রাকৃতিক সম্পদ যৌথভাবে কাজে লাগাতে কিয়েভকে প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি এতে রাজি না হলেও অনেক নাটকীয়তার পর খনিজ চুক্তিতে সই করল ইউক্রেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। ইউক্রেন শেষ মুহূর্তে কিছু পরিবর্তন করলেও অবশেষে আমরা চুক্তিতে পৌঁছেছি, তবে আমাদের পক্ষ থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। এই চুক্তির আওতায় ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি প্রাপ্ত সম্পদের আয় থেকে দুদেশ মিলে বিনিয়োগ তহবিল গঠন করবে, যার ব্যবস্থাপনায় থাকবেন উভয় দেশের প্রতিনিধিরা। আমরা একটি বিরল চুক্তি করেছি যেখানে আমাদের অর্থ নিরাপদ থাকবে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আমরা যৌথভাবে খনন করব। আশা করি দুদেশে এই চুক্তিটি মেনে চলবে। ইউক্রেন তার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত আয়ের 50% এই তহবিলে জমা দেবে, যার অর্থ ইউক্রেনের নিরাপত্তা, সুরক্ষা ও সমৃদ্ধির জন্য খরচ করা হবে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে আমাদের অনেক ঋণ শোধ হবে। আমরা আর ঋণ গ্রহণ করব না, আমাদের দেশকে আরো শক্তিশালী করে তুলব।
লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গ্রাফাইট। পারমাণবিক চুল্লি থেকে শুরু করে পেন্সিল পর্যন্ত অসংখ্য জিনিসের অপরিহার্য এই খনিজ উপাদান। বিশ্বের মোট গ্রাফাইটের 6% ইউক্রেনে। দেশটিতে আছে আনুমানিক 5 লাখ মেট্রিক টন লিথিয়াম। ইউরোপের সবচেয়ে বড় টাইটেনিয়াম মজুদ কিয়েভে, যা দিয়ে আগামী 25 বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাহিদা মেটানো যাবে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল তেজস্ক্রিয় উপাদান ইউরেনিয়ামের বিশাল মজুদও ইউরোপের এই দেশটিতে। আর এই লোভে পড়েই ইউক্রেনের সম্পদের দিকে হাত বাড়ায় মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে খেলার খবর। দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইন্টার মিলানের সাথে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ধ্রুপদী লড়াইয়ে তাই জেতেনি কোনো দলই। জোড়া গোল করেছেন ইতালিয়ান ক্লাবের হয়ে ডাম্প্রেস। রিপোর্ট করছেন এস এম আশরাফ। একটি রাতে যেখানে ঘড়ির কাঁটা ইতিহাসের বুক চিরে এগিয়ে চলে, যেখানে ফুটবল দেবতারা নামেন আলো ঝলমলে জার্সিতে, সেই রাতে ইন্টার মিলান আর বার্সেলোনা পূর্ণ এক ফুটবল গল্প, যার প্রতিটি পাস, প্রতিটি গোল যেন একটি কবিতা, একটি ধ্বনি, একটি শ্বাসরুদ্ধকর নাটক। ইন্টার শুরু করলো আগুন ঝলকে। মাত্র 30 সেকেন্ডে মার্কাস থুরাম ব্যাক হিলে যে গোল করেন, বার্সার ডিফেন্স কেবল তাকিয়ে রইল আকাশে ছুটে চলা আগুনের মতোই নিখুঁত গোলটা। সেমিফাইনাল ইতিহাসেই দ্রুততম। এই স্তব্ধতা না কাটতেই বার্সার জাল আবারও কাঁপিয়ে দেয় ইন্টার মিলান। এবার ডাম্প্রিসের ওভারহেড কিক। গুটি কয়েক দর্শকই স্টেডিয়ামে গর্জন তুলল। বার্সা চুপ করে দেখে আর ভাবে কোথা থেকে কি হচ্ছে। কিন্তু বার্সেলোনা তো বার্সাই। 24তম মিনিটে এক রূপকথার গোল। লামিন ইয়ামালের গোল নয়, যেন চিত্রকল্প, যেখানে বল আর নেটের ভালোবাসার চুম্বনে একাকার। 38 মিনিটে মহাকাব্যিক প্রত্যাবর্তন। গোল করলেন ফেরান তোরেস। স্টেডিয়ামে গর্জনে তখন সাগরের ঢেউ। বার্সেলোনার হয়ে এক মৌসুমে গোলে অবদানে লিওনেল মেসিকে স্পর্শ করলেন রাফিনিয়া। ইন্টার আবারও জ্বলে ওঠে। দ্বিতীয় গোল ডাম্প্রিসের। চ্যাম্পিয়ন্স লিগ সেমির ইতিহাসে কোনো ডাচ ফুটবলারের এক ম্যাচে 3 গোলের সংশ্লিষ্টতা এই প্রথম। তবে বার্সা জানে কিভাবে হারতে হারতে ফিরে আসতে হয়। রাফিনিয়ার বিদ্যুৎ গতির শট পোস্টে লেগে ফিরে আসলেও গোলরক্ষকের গায়ে স্পর্শ করে খুঁজে নেয় জাল। দর্শকরা কোনো যুদ্ধ দেখেননি, তারা দেখলেন ফুটবলের প্রেমমাখা এক কাব্য। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের জন্য এবার আকাশসীমা বন্ধ করে দিল ভারত। সম্ভাব্য সংঘাত নিরসনে দুদেশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। আজ মহান মে দিবস। বাস্তবে কোনো প্রভাব নেই শ্রমিকের জীবনে। ৮৬% শ্রমিকের নেই কোনো মজুরি কাঠামো। বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের আহ্বানে সাড়া না দেবার মত। এবং যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ প্রতীক্ষিত খনিজ চুক্তি করলেন জেলেনস্কি। উত্তোলন করা সম্পদ ভাগাভাগি করবে দুদেশ। পুনর্গঠন করা হবে বিধ্বস্ত ইউক্রেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।